আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। উপদেষ্টা পরিষদে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 এর অনুমোদন। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানী চানখারপুলে শহীদ আনাস সহ 6 হত্যাকাণ্ডের মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন। পরবর্তী সাক্ষ্যদান 16 অক্টোবর। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষ। 2-1 দিনের মধ্যে সনদের রূপরেখা সরকারের কাছে হস্তান্তর করতে চায় কমিশন, বললেন ডক্টর আলী রিয়াজ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জিয়ারতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 12 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত দেশের 5 কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে, জানালেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপ কার্যকরী, একমত হামাস ও ইসরায়েল, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল 31 বছরে পদার্পণ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। দেশের দ্বিতীয় ও পুঁজিবাজারকে আরও বিনিয়োগ বান্ধবে নানা উদ্যোগ। এবং এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে ঢাকায় রাতে বাংলাদেশের মুখোমুখি হবে হংকং। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। সমস্যাগ্রস্ত ইসলামিক শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক রেজলিউশনের মাধ্যমে নতুন একটি ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025 এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025 এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025 এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 এবং সাইবার সুরক্ষা সংশোধন 2025 এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। ফয়েজ আহমদ তৈয়ব বলেন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 এর অনুমোদনের ফলে ভবিষ্যতে ডিজিটাল অর্থনীতির জন্য ফান্ডিং পিলার হিসেবে কাজ করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 5টি ব্যাংক একীভূত হলেও কেউ চাকরি হারাবে না, আগের আমানত সবাই ফেরত পাবে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ 6 হত্যাকাণ্ডের মামলায় জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক, যুব ও ক্রীড়া এবং এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল 1। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 16 অক্টোবর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এই নির্দেশ দেন। জবানবন্দিতে উপদেষ্টা প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বিভিন্ন তথ্য ট্রাইব্যুনালকে তুলে ধরেন। জুলাই আন্দোলনের অন্যতম এই সংগঠক সাক্ষ্যে বলেন, আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হত্যার নির্দেশনা রয়েছে বলে হুমকি দিয়েছিল তৎকালীন গোয়েন্দা কর্মকর্তারা। ঢাকার নাজিমউদ্দিন রোড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম, সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে রেখেছিল প্রায় 3-4 ঘন্টা। সে সময় পুলিশের গুলিতে আমার সামনেই 2 জন নিহত হন এবং মোট শহীদ আনাস ইয়াকুব সহ মোট 6 জন সেখানে নিহত হন বলে আপনারা জানেন। সেই ঘটনার আমি যেই যা দেখেছি
তা সাক্ষ্য প্রদান করেছি মাননীয় ট্রাইব্যুনালকে। এই মামলায় এই 6 জনের যে হত্যাকাণ্ড চানখারপুল এলাকায়, এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী হাজুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করেছে। এর আগে গত 5 অক্টোবর পর্যন্ত 9 দিনে এই মামলায় 18 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এই মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আসামি 8 জন। এর মধ্যে গ্রেফতার থাকা 4 আসামি শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন আরশাদ হোসেন এবং 3 জন কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2A গত বছরের 5 আগস্ট আসলে 5 মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 10ম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল। এই মামলায় আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জন। এর মধ্যে 8 আসামি পলাতক রয়েছে। আজ শহীদ ওমর ফারুকের বাবা মোহাম্মদ জান মিয়ার সাক্ষ্য গ্রহণ করা হয়। এর মধ্য দিয়ে 10 দিনে এই মামলায় 14 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপায় সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের আনুষ্ঠানিক আলোচনা গতকাল শেষ হয়েছে। বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর মতামতগুলো সমন্বিত করে আগামী 2-1 দিনের মধ্যে সনদের রূপরেখা সরকারের কাছে হস্তান্তর করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা শেষে ব্রিফিংয়ে একথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে সারা দেশের মানুষ অপেক্ষা করছে। এটি বাস্তবায়নের ক্ষেত্রে যাতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যায় এ ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে পৃথক ব্যালটে গণভোট দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার পক্ষে মত দিয়েছে। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য ত্রয়োদশ সংসদকে নির্ধারিত সময় পর্যন্ত সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তনের ক্ষমতা প্রদান করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যত ঐক্যমত্য রয়েছে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে তা সব রাজনৈতিক দলগুলোকে ধরে রাখতে হবে। একই সাথে আগামী 16 অথবা 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের কথাও জানান তিনি। আমরা সকলে মিলে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে যতটুকু অর্জন করেছি, যতটুকু অর্জন করার পথ তৈরি করেছি, সেটা আমাদের সকলের সাফল্য, সকলের অর্জন। এটা আমাদের ধরে রাখতে হবে। ঐকমত্য কমিশন এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞদের মতামত, গত 5 দিন ধরে আপনাদের যে মতামত, সেগুলোকে সমন্বিত করে আমরা আগামী 2-1 দিনের মধ্যে আলোচনা করে সরকারকে পরামর্শ দেব এবং এই প্রক্রিয়ার সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন সমস্ত রাজনৈতিক দল এবং জোটগুলোকে এ বিষয়ে আমরা অবহিত করব। এ সময় বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করেছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গতরাতে রাজধানী জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে গাড়িতে বসে দোয়া ও মোনাজাতে অংশ নেন বেগম খালেদা জিয়া। এ সময়ে গাড়িতে খালেদা জিয়ার সাথে তার 2 ভাই প্রয়াত সাইদ ইস্কান্দরের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম ইস্কান্দরের স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন।
এ সময় জিয়াউর রহমানের কবরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন সহ বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা। উল্লেখ্য, সবশেষ 2018 সালে কারাবন্দী হওয়ার আগে জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করতে যান বেগম খালেদা জিয়া। 5 আগস্টের পর এই প্রথম পারিবারিক বা চিকিৎসা সংক্রান্ত কাজে বাইরে বাসা থেকে বের হলেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়ে এখন চলছে বিভাগীয় বাছাই পর্ব, যা চলবে 11 অক্টোবর পর্যন্ত। আঞ্চলিক পর্যায়ে ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিযোগীরা অংশ নিচ্ছে বিভাগীয় বাছাই পর্বে। বিস্তারিত জানাচ্ছেন স্বপ্না স্মৃতি। বাংলাদেশ টেলিভিশনের প্রাচীন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি, যেখানে দেশের প্রতিটি প্রান্তের শিশুরা স্বপ্ন দেখে আলোকিত ভবিষ্যতের। প্রথম পর্বের বাছাই শেষে এখন চলছে নতুন কুড়ির বিভাগীয় পর্যায়ের বাছাই পর্ব, যা চলবে 11 অক্টোবর পর্যন্ত। বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে 960 জন প্রতিযোগী। গান গায় আমার মনে রে বোঝাই বন্ধাগে পাগল বাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। অতটা টেনশন নেই, মনে হচ্ছে যে পেয়ে যাবো ইনশাল্লাহ। মনের রং লেগেছে বনের পলাশে জবাও শোকে। খুবই আনন্দিত, ইনশাল্লাহ আল্লাহর রহমতে যেন আমি আরও সামনে আগে যেতে পারি, বিভাগীয় পর্যায়ে যেন টিকতে পারি, সেভাবে আমি প্রিপারেশন নিয়ে এসেছি। এখন দেখা যাক। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। অনেক ভালো লাগছে এখানে আসতে পেরে, প্রথমবার অনেকদিন পর নতুন করে হলো এবার আমি অংশগ্রহণ করতে পেরেছি, তাই অনেক ভালো লাগছে। বিভাগীয় বাছাই পর্বের 6ষ্ঠ দিনে সকাল হতে না হতেই টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী ও শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায়। যখন ছোট ছিলাম তখন তো এই নতুন কুড়িটা ছিল, মানে এটা আমাদের একটা আবেগের জায়গা। মানে এখন আবার নতুন করে ওরা আমাদের বাচ্চারা এটাতে অংশগ্রহণ করতেছে, এমনি আমার অনেক খুশি লাগতেছে। আমার মেয়ে এখানে রবীন্দ্রসঙ্গীতে আজকে পার্টিসিপেট করতেছে, খুবই ভালো লাগতেছে, এবং সেটার পাশাপাশি আমার ছেলে এইটার জন্য উৎসাহ পাচ্ছে। এই ছোট ছোট বাচ্চারা যে এত বড় একটা প্ল্যাটফর্মে এসে ওরা যে গান গাচ্ছে, আবৃত্তি করছে, সত্যি এটা মানে অতুলনীয়। প্রতিযোগীরা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিচারকদের মাতিয়ে রাখছে। বিচারকরা বলছেন প্রত্যেক প্রতিযোগী ভালো করছে। মা, তুমি আমাকে কেন এভাবে শূন্যে ভেসে দিয়ে গেলে? অনেকদিন পর নতুন করে শুরু হলো, একটা উৎসবমুখর পরিবেশ, খুবই ভালো লাগছে। আর বাচ্চারাও খুব আগ্রহ নিয়ে নাচছে, নাচগুলো চেষ্টা করছে ভালো করতে। আমি মনে করি অনেক বাচ্চাই হয়তো ফাইনালে যাবে, ফাইনালে একটা ভালো টক্কর হবে। বাচ্চাদের কাছে মনে হচ্ছে যে ওদের ঈদ হচ্ছে, পুজো হচ্ছে, এরকম একটা ভাব দেখলাম, এবং আমরাও খুব খুশি হয়েছি। এবং আমরা সবসময় এটাই আশা করি যে নতুন প্রজন্ম আসুক। লোকসঙ্গীতের তো অনেকগুলো ক্যাটাগরি, সব ক্যাটাগরি মিলে এই লোকসঙ্গীতকে ধারণ করবে এবং বহন করবে এ প্রজন্মের বাচ্চারা, এটা আমরা আশাবাদী। এদিকে নতুন কুড়ি সেলের পক্ষ থেকে ঢাকা বিভাগের বাছাই কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় সেলের সমন্বয়কারী উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মোহাম্মদ রকুন উদ্দিন, উপমহাপরিচালক অনুষ্ঠান মোহাম্মদ ফখরুল আলম, ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন এবং ঢাকা বিভাগীয় অডিশন কমিটির আহ্বায়ক ও পরিচালক অর্থ মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া সঙ্গে ছিলেন। 1976 সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি, উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ধাঁচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান। এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী। দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি।
প্রতিটি শিশুই প্রতিভাবান, প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে। সেটি পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক মঞ্চের, আর সেই মঞ্চের নাম নতুন কুড়ি। স্বপ্নাথ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটাস। সকালে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতি সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। জার্মানির আগামী দিনের সম্পর্ক, ওদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক এক্সচেঞ্জ, তারপরে বিশেষ করে উঠে আসছে আমাদের দু দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বাইরে যে কোঅপারেশনগুলো থাকবে সেখানে এই বিনিয়োগ, এটার উপর আলোচনা হয়েছে এবং বর্তমান যে ট্রেড আছে এটার আরও আমরা কীভাবে বাড়াতে পারি। সুতরাং সেই জায়গায় বাংলাদেশে তাদের বিনিয়োগ আমরা প্রত্যাশা করছি এবং তাদেরও উদ্যোগ আছে, তাদেরও ইন্টারেস্ট আছে। আগামী 12 অক্টোবর থেকে 13 নভেম্বর 2026 পর্যন্ত সারা দেশে প্রায় 5 কোটি শিশুকে 1 ডোজ করে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। সকালে সচিবালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। এই সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান জানান, টিকাদান কার্যক্রম চলাকালে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক প্রাথমিক থেকে প্রথম শ্রেণী সমমান মাদ্রাসা, ইংরেজি মিডিয়াম এবং এর সকল শিক্ষার্থীদেরকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশুদের কমিউনিটি পর্যায়ে ইপিআই টিকাদান কেন্দ্রে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে যাদের জন্ম নিবন্ধন সনদ নেই তাদের তালিকা প্রস্তুত করে বিশেষ ব্যবস্থাপনায় টিকা প্রাপ্তি নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে প্রায় 1,68,00,000 শিশু টাইফয়েড টিকার জন্য নিবন্ধিত হয়েছে। এছাড়া vaccp.gov.bd ওয়েবসাইটে 17 সংখ্যার জন্ম নিবন্ধন তথ্য দিয়ে খুব সহজেই টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে বলেন বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। টাইফয়েড টিকার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই উল্লেখ করে তিনি আরও বলেন, এই টিকা গ্রহণের পর অন্যান্য টিকার মতো টিকাদানের স্থান লালচে হওয়া, মৃদু জ্বর ও ক্লান্তিভাব হতে পারে, যা এমনিতেই ভালো হয়ে যায়। মানুষকে টাইফয়েড থেকে মুক্ত করা, টাইফয়েডের বার্ডেন কমানো এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কমানো এবং সব মিলিয়ে সামগ্রিকভাবে মানুষের উৎপাদন সক্ষমতা, তাদের সুস্বাস্থ্য এটা নিশ্চিত করার ক্ষেত্রে এটা একটা মাইলস্টোন। তো আগামী 12 তারিখ থেকে সারা দেশে প্রায় 5 কোটি শিশু কিশোরের মধ্যে এই টিকাদানের ব্যাপক কর্মসূচি শুরু করতে যাচ্ছি বাংলাদেশ। এবারে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে একমত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। বুধবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইসরায়েল ও হামাস উভয়েই তার শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও লেখেন, খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারণ করা একটি সীমানা সরিয়ে আনবে। যুদ্ধবিরতি পরিকল্পনায় দুপক্ষের সম্মত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এটা ইসরায়েলের জন্য একটি দারুণ দিন। আজ দেশটির মন্ত্রিসভায় এই পরিকল্পনার অনুমোদন দিতে পারে। এদিকে গাজার শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে হামাস ও ইসরায়েল একমত হওয়ার খবরে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতৃবৃন্দ। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, এটি দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্জনের একটি
গুরুত্বপূর্ণ সুযোগ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গাজায় মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রে সব অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে গাজায় 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 8 ফিলিস্তিনি নিহত এবং 61 জন আহত হয়েছে। 2 বছরের বেশি সময় ধরে গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় এ পর্যন্ত ৬৭,১৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ২০,১৭৯টি শিশু। আহত হয়েছে ১,৬৯,৮৪১ জন। গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে কনফারেন্স জাহাজকে ইসরায়েলের আশদুদ বন্দরে নেওয়া হয়েছে। জাহাজটিতে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ আরও 93 জন রয়েছেন। আটককৃত অধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ। এদিকে আগের নৌবহর সমুদ ফ্লোটিলা থেকে ইসরায়েলের হাতে আটককৃত অধিকার কর্মীরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। বিস্তারিত টেস্ট রিপোর্টে। ইসরায়েলের অবরোধ উপেক্ষা করে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী। বহরের আটককৃত কনসার্নস জাহাজকে ইসরায়েলের আশদুদ বন্দরে নেওয়া হয়েছে। জাহাজটিতে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ আরও 93 জন অধিকার কর্মী রয়েছেন। জাহাজটিতে আটককৃত অধিকার কর্মীরা নিরাপদে আছে বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। শিগগিরই তাদের ইসরায়েল থেকে অন্য দেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে। এদিকে সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হাতে আটক হওয়া অধিকার কর্মীরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। বুধবার কয়েকজন মেক্সিকান সিটির বিমানবন্দরে পৌঁছলে তাদের পরিবার ও সমর্থকরা ফিলিস্তিনি পতাকা ও সংহতির স্লোগান দিয়ে তাদের স্বাগত জানায়। মুক্তি পাওয়া অধিকার কর্মীরা অভিযোগ করেন তাদের উপর মানসিক চাপ ও ভয়ভীতি দেখানো হয়েছে। মুক্তির পর সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ জানান, যাদের আন্তর্জাতিক গণহত্যা ঠেকানোর দায়িত্ব আছে তারাও কোনো পদক্ষেপ নিচ্ছে না। সত্যি বলতে আমি বুঝতে পারছি না কি বলবো, কারণ আমরা যত কথাই বলি না কেন কিছুই বদলায় না। কেউ কোনো পদক্ষেপ নেয় না, আমাদের সরকারও না, এমনকি আন্তর্জাতিক আইন মেনে চলার কথা যাদের তারাও না, অথচ তাদের তো গণহত্যা ঠেকানোর দায়িত্ব রয়েছে। ইসরায়েল আবারও আন্তর্জাতিক আইন ভেঙে মানবিক সাহায্য, ওষুধ আর খাবার বন্ধ করেছে। এগুলো আমরা হাজারবার বলেছি, তবু কিছুই হচ্ছে না। এদিকে আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নাগরিকদের উপর এ ধরনের ইসরায়েলি হামলাকে আইনি লঙ্ঘন বলে অভিহিত করেছেন জাতিসংঘের এক মানবাধিকার বিশেষজ্ঞ। তিনি আটককৃত অধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার রয়েছে এবং ফ্লোটিলার ঘটনা প্রমাণ করে ইসরায়েল মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন করছে। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতে গত আগস্টে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই নেতার ওই বৈঠকের পর যুদ্ধ বন্ধ নিয়ে আশার আলো দেখা গিয়েছিল, কিন্তু বৈঠকের প্রায় 2 মাস পেরোলেও সংঘাত বন্ধে কোনো লক্ষণ চোখে পড়ছে না। উল্টো রাশিয়া ইউক্রেন দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। এতে প্রাণহানির পাশাপাশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মধ্যে বুধবার রাশিয়া বলছে ট্রাম্প পুতিনের বৈঠক সত্ত্বেও ইউক্রেনে শান্তি চুক্তি অর্জনের গতি কমে গেছে। এই অচল অবস্থার জন্য ইউরোপকে দায়ী করেছে রাশিয়া। গত মাসে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে জানান, ইউক্রেনে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা বিবেচনা করছে ওয়াশিংটন। ওয়াশিংটনের এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী। তিনি সতর্ক করে বলেছেন, টমাহক ক্ষেপণাস্ত্র পাঠালে ইউক্রেনকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর ইয়াগি রসায়নে নোবেল জিতে বিশ্ববাসীকে চমকে দিলেন। যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন তিনি। সীমাহীন সংগ্রাম, অধ্যাবসায় আর উদ্ভাবনী গবেষণার মাধ্যমে বিজ্ঞান মঞ্চের সর্বোচ্চ পুরস্কার নোবেল জয় করে নিলেন ওমর। শরণার্থী পরিবার থেকে ওমর ইয়াগির রসায়নে নোবেল জয়ের গল্প জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মৃধা।
ওমর ইয়াগি, যার বাড়িতে ছিল না নিয়মিত বিদ্যুৎ, ছিল না খাবার ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা। সেই কিশোর আজ বিশ্বকে চমকে দিয়ে রসায়নে জিতে নিলেন নোবেল, হলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের একজন। বর্তমানে মার্কিন নাগরিক হলেও ওমরের জন্ম হয়েছিল ফিলিস্তিনি শরণার্থী বাবা মায়ের ঘরে। নিজ দেশ ফিলিস্তিন থেকে প্রাণে বাঁচতে ওমরের বাবা মা চলে যান জর্ডানে। সেখানে 1965 সালে জন্ম হয় ওমরের। ওমরের বয়স যখন 15, তিনি ইংরেজি না জানলেও একা পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। ভর্তি হন একটি কলেজে। সেখানে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করে রসায়নে পিএইচডি করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। নানান প্রতিবন্ধকতা, দারিদ্র্য এবং প্রবাস জীবনে একাকিত্ব কাটিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন ওমর ইয়াগি। শুধু বিজ্ঞানী হয়ে ওঠার জন্য নয়, মানবতার জন্য কিছু করার লক্ষ্যে। বর্তমানে ওমর ইয়াগি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে রয়েছেন। তার প্রধান গবেষণা ক্ষেত্র রেটিকুলার কেমিস্ট্রি নামক রসায়নের একটি নতুন শাখা, যেখানে ধাতব জৈব কাঠামো বা MOF নিয়ে গবেষণা করেছেন। এই কাজের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন। The Royal Swedish Academy of Sciences has today decided to award the 2025 Nobel Prize in Chemistry to Omar Yagi, University of California at Berkeley, USA, for the development of metal organic frameworks. মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের উদ্ভাবনের জন্য ওমরকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এই ধাতব জৈব কাঠামো মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ ও পরিবেশ থেকে কার্বন শোষণ এবং রাসায়নিক প্রক্রিয়া দ্রুত করা সম্ভব। জলবায়ু সংকটে বিশ্বকে পথ দেখানোর জন্য তার এই উদ্ভাবনী কাজ আজ তাকে এনে দিয়েছে বিশ্বের সম্মানজনক স্বীকৃতি। রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুসুমু কিতাওয়া এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড রবসন। নোবেল ছাড়াও ডক্টর ওমর ইয়াগি বৈজ্ঞানিক অর্জনের জন্য বিশ্বজুড়ে বহুবার মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে রয়েছে উলফ প্রাইজ অ্যান্ড কেমিস্ট্রি, কিং ফয়সাল ইন্টারন্যাশনাল প্রাইজ অ্যান্ড সায়েন্স, সলভার প্রাইড অ্যান্ড ব্র্যান্ড প্রাইজ, বলজেন্ড প্রাইজ। এছাড়া 2021 সালে সৌদি আরব তাকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়। ওমর ইয়াগি এখন শুধু বিজ্ঞানীর নাম নয়, তিনি বিশ্বের সকল শরণার্থীর স্বপ্নের এক নাম। মানুষের পরিশ্রম ও চেষ্টা তার স্বপ্ন যেভাবে পূরণ করতে পারে, ওমর ইয়াগি তার উদাহরণ। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ। যাচ্ছি শেয়ার বাজারের খবরে। চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের 30 বছর পূর্তি আগামীকাল। 3 দশকের এই যাত্রায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের দ্বিতীয় এই স্টক এক্সচেঞ্জকে আরও বিনিয়োগ বান্ধব করার জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। বিস্তারিত আবু সাইমের প্রতিবেদনে, আর ক্যামেরায় ছিলেন দেওয়ান নাজমুল হাসান। 1995 সালের জানুয়ারিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে সরকারের কাছে যান একদল উদ্যোক্তা। একই বছরের 10 অক্টোবর চট্টগ্রাম নগরী থেকে ক্রাই আউট ট্রেডিং সিস্টেমে আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এরপর 1995 সালে 4 নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের। শুরুতে 5 থেকে 10টি কোম্পানি নিয়ে যাত্রা শুরু করেছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। সময়ের পরিক্রমায় এখন তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা প্রায় 3 শতাধিক। বন্দর নগরীর অর্থনীতিকে আরও গতিশীল করতে ডিজিটাল ট্রেডিং সিস্টেম, অনলাইন লেনদেন এবং বিনিয়োগকারীদের শিক্ষা কার্যক্রম সহ বিভিন্ন ডিজিটাইজেশন কর্মসূচি গ্রহণ করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। বাণিজ্যিক রাজধানী হিসাবে চিটাগাংকে ব্র্যান্ডিং করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার উদ্দেশ্যেই আসলে চিটাগাং স্টক এক্সচেঞ্জ দেশের সেকেন্ড এক্সচেঞ্জ হিসেবে যাত্রা শুরু করেছে। অটোমেশনে বিশেষ করে মোবাইল অ্যাপসের মাধ্যমে লেনদেন করা এবং ইনভেস্টরদেরকে স্বতন্ত্র টার্মিনাল দেওয়া, এই জায়গাগুলোতে চিটাগাং স্টক এক্সচেঞ্জ অলওয়েজ একটা পায়োনিয়ারিং রোল পালন করেছে।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, স্বচ্ছ রেগুলেটরি এবং রাজনৈতিক সদিচ্ছা থাকলে ইকুইটি মার্কেটের পাশাপাশি কমোডিটি মার্কেট এবং বন্ড মার্কেট সহ বাস্তবায়ন করা যাবে বিনিয়োগ সমৃদ্ধ নানা উদ্যোগ। চিটাগাং স্টক এক্সচেঞ্জ যথেষ্ট পরিণত। আমাদের ক্যাপিটাল মার্কেটে আপনারা জানেন একমুখী শুধুমাত্র ইকুইটি ট্রেডিং আমাদের এখানে এখন চালু আছে। ইকুইটি ট্রেডিংয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বিনিয়োগকারীদেরকে বাজারে সংশ্লিষ্ট করার জন্য অন্যান্য অ্যাসেট ক্লাস, বিশেষ করে কমোডিটি ডেরিভেটিভস, ইকুইটি ডেরিভেটিভস এবং একটা কার্যকর বন্ড মার্কেট করা, এগুলির জন্য আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। তবে বিনিয়োগকারীরা বলছেন 30 বছর পার হলেও স্টক এক্সচেঞ্জের রেগুলেটরি বডি এখনও স্বাধীন নন, ফলে আস্থাহীনতা বিরাজ করে বিনিয়োগকারীদের মনে। আসলে এই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে এই ম্যানেজমেন্ট আকর্ষণীয় করে তুলতে পারে নাই, কারণ এখানে মানে স্টকের সংখ্যা অনেক কম। বিনিয়োগ করলে এখানে যে ভবিষ্যতে একটা ভালো সুফল পাওয়া যেতে পারে এই ধরনের উদ্যোগ যদি নেওয়া না হয় তাহলে তো এখানে কখনো বিনিয়োগকারীরা তাদের মূলধন বিনিয়োগ করবে না। 3 দশকের অর্জনকে ভিত্তি করে নতুন লক্ষ্যে এগিয়ে যাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। বিনিয়োগ বান্ধব, প্রযুক্তি নির্ভর, পুঁজিবাজার হোক এই স্টক এক্সচেঞ্জ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আবু সাইম, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজ সপ্তাহের শেষ দিনে শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,947.65, যা গতকালের চেয়ে শতকরা 0.65 কম। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,977.87, যা গতকালের চেয়ে শতকরা 0.46 কম। আজ 199টি কোম্পানির 29,19,286টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 22,61,09,000 টাকারও বেশি। এর মধ্যে 57টি শেয়ার কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 137টির কমেছে এবং 20টির দাম অপরিবর্তিত রয়েছে। এবারে যাচ্ছি খেলার খবরে। ফুটবল। এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে বাঁচা মরার লড়াইয়ে আজ রাতে হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8টায়। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে শেষ পর্যন্ত লড়াই থাকতে চান তারা, দেশকে দিতে চান ইতিবাচক ফল। বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কারবেরা বলেন, তার দলে কোয়ালিটি খেলোয়াড় রয়েছেন যারা দলকে জেতানোর মতো যোগ্যতা রাখেন। এদিকে হংকং এর কোচ অ্যাশলে ওয়েস্টউড এবং মিডফিল্ডার জয় ইনজেসিও জানান, পূর্ণ 3 পয়েন্টের জন্যই মাঠে নামবেন তারা। এর আগে খেলা 2 ম্যাচের কোনোটি জিততে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে ড্র করে আর সিঙ্গাপুরের বিপক্ষে হেরে যায় হামজা চৌধুরীরা। সি গ্রুপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান 3-এ। অন্যদিকে হংকং 1 জয় 1 ড্রতে ঝুলিতে পড়েছে 4 পয়েন্ট। পয়েন্ট টেবিলে হংকংয়ের অবস্থান 2 নম্বরে। এবারে যাচ্ছি আবহাওয়ার খবরে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5:47 এবং সূর্যাস্ত 5:32। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2:18, জোয়ার সকাল 9:18। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 2:40 এবং জোয়ার রাত 9:26।